ওয়েলকাম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। অনেক দিন পর বিদ্যা কানন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি প্রাইমারি 2026 সালে তোমরা ধরে নাও হয়তো তোমাদের একটি ভাইবা বা নিয়োগ প্রক্রিয়া হতে পারে ইলেকশনের আগে আগে। সেই উদ্দেশ্যে আমি চাই তোমাদের যাতে কিছু সহযোগিতা করতে পারি। তোমরা গত দিনে দেখেছো প্রাইমারি টেট রিলেটেড টেট সংক্রান্ত বিভিন্ন ক্লাস আমি তোমাদের দিয়েছি, বিভিন্ন মক টেস্ট নিয়েছি। সেই মক টেস্টে তোমরা অনেকেই অ্যাটেন্ড করেছো, খুবই ভালো লেগেছে এবং অনেকেই 2022 টেট বা এর পরবর্তী যে টেট হয়েছে রেজাল্ট এখনো হয়নি সেই টেট দিয়েছো। আশা করি তাতেও তোমরা অনেকেই পাস করবে। এরপর যে নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে সেই নিয়োগ প্রক্রিয়ায় যে প্রাইমারি টেট ইন্টারভিউ সেই সম্পর্কিত আমি তোমাদের কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করছি এবং এই ক্লাসগুলি তোমরা অ্যাটেন্ড করো। আশা করি এই ক্লাসগুলি থেকে তোমরা সকলেই উপকৃত হবে। আজকে প্রথম ক্লাস তোমরা দেখে নাও। আমি এখানে দেখো তোমাদের 10টি প্রশ্ন দিয়েছি। আমি আমি আশা করি যে প্রায় যেদিন আমি ক্লাস নেব তোমাদের ইন্টারভিউর জন্য প্রতিদিনই 5টা থেকে 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং এই কোশ্চেনগুলোর পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। সেখানে আমি দিয়ে দেবো তোমাদের। আর এই প্রশ্নগুলির উত্তর তোমরা ইন্টারভিউ বোর্ডে গিয়ে কিভাবে বলবে, কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবে, সেই বিষয়টি কিন্তু তোমাদের এই ক্লাস থেকেই শিখে নিতে হবে। এবার দেখো প্রথম প্রশ্ন, তোমরা এই প্রশ্নগুলো সম্পর্কে সকলেই পরিচিত। 1 নম্বর প্রশ্ন, মৌলিক সংখ্যা কাকে বলে? তোমরা নোট করে রাখতে পারো বা অনেকেই জানো। মৌলিক সংখ্যা হলো, তোমরা শিখেছিলে অনেক ছোট দিয়েই তোমরা শিখেছিলে ক্লাস 5-6-এ পড়ার সময়, যে মৌলিক সংখ্যা হলো এমন একটি সংখ্যা যে সংখ্যাকে কেবলমাত্র 1 দ্বারা এবং ওই সংখ্যা দ্বারাই কি ভাগ করা যায়, বা যে সংখ্যা 1 এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা। এভাবে আমরা বলতে পারি, অথবা আরেকটি ভাবে আমরা এর সংজ্ঞা দিতে পারি। তার আগে আমি একটু এই প্রথম যেভাবে সংজ্ঞাটা দেওয়া হলো সেই সংজ্ঞার ভিত্তিতেই আমি তোমাদের 2-1টি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন 3, 5, 7 এই সংখ্যাগুলো হলো মৌলিক সংখ্যা। আবার 2 এই সংখ্যাটিও মৌলিক সংখ্যা। কেন? কারণ এই সংখ্যাগুলোকে শুধুমাত্র 1 দিয়ে এবং ওই সংখ্যা দিয়েই ভাগ করা যায়। যেমন 3কে তুমি 1 দিয়ে ভাগ করতে পারবে এবং 3 দিয়ে ভাগ করতে পারবে। ঠিক একইভাবে 5, 7, 2কেও তোমরা 1 দিয়ে এবং ওই সংখ্যাটা দিয়েই কিন্তু ভাগ করতে পারবে। তাই আমরা বলতে পারি যে সংখ্যাগুলিকে 1 দ্বারা এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাদের মৌলিক সংখ্যা বলে। কিন্তু এবার দেখো, আমি যদি তোমাদের প্রশ্ন করি তাহলে 1 কি মৌলিক সংখ্যা? 1 মৌলিক সংখ্যা? তাহলে তোমরা উত্তরটা কি বলবে? তোমরা অনেকে ভাবতে পারো যে 1কে 1 দিয়ে ভাগ করা যায়, আবার 1 যেহেতু ওই সংখ্যাটাই তাই 1কে ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। অনেকে তোমরা উত্তর তখন বলতে পারো বা বলেও দেবে যে 1 মৌলিক সংখ্যা। কিন্তু না, 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়। কেন নয় সেটা বোঝার জন্যই আমরা আরেকটি সংজ্ঞা এখানে শিখব। কি? মৌলিক সংখ্যার প্রকৃত সংজ্ঞা যদি বলি তাহলে বলবো যে সংখ্যার কেবলমাত্র 2টি উৎপাদক থাকবে। কি বললাম? যে সংখ্যার কেবলমাত্র 2টি উৎপাদক থাকবে সেই উৎপাদকগুলি কি কি? 1 এবং ওই সংখ্যা। 1 এবং ওই সংখ্যা
সেই সংখ্যাগুলিকে আমরা মৌলিক সংখ্যা বলবো। এবার দেখো, দুই দুই এর উৎপাদকগুলি কি কি? 1 এবং 2। 3 এর উৎপাদকগুলি কি কি? 1 এবং 3। 5 এর উৎপাদক কি? 1 এবং 5। তাহলে দেখো, প্রত্যেকটি সংখ্যারই কিন্তু দুটি করে উৎপাদক রয়েছে। বুঝতে পারলাম? এবার দেখো, আমি বলেছিলাম 1 কি মৌলিক সংখ্যা। এবার দেখো, 1 এর কিন্তু আমাদের একটি উৎপাদক, সেটি হচ্ছে 1। তাই 1 কে আমরা মৌলিক সংখ্যা বলবো না। তাহলে এই যে সংখ্যাগুলো 2, 3, 5, 7, এই সংখ্যাগুলোকে আমরা বলবো মৌলিক সংখ্যা। তাহলে 1 নম্বর প্রশ্ন তোমাদের সবার বোঝা গেল। আশা করি সবার এই মৌলিক সংখ্যা নিয়ে ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো, পরবর্তী প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? এবার তোমরা সকলেই জানো ভগ্নাংশ ভগ্নাংশ কি। এই প্রশ্নও কিন্তু তোমাদের ইন্টারভিউয়ে করতে পারে। ভগ্নাংশ হলো লব বাই হর, এটা আমরা সবাই জানি। লব বাই হরকে ভগ্নাংশ বলে। কিন্তু প্রশ্নে বলেছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হয় তোমরা মনে রাখবে, যে ভগ্নাংশের লব হরের থেকে ছোট, অর্থাৎ লব ছোট এবং হর বড়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 1/2, এই ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ। একইভাবে 3/7 প্রকৃত ভগ্নাংশ। কেন? দেখো, হর বড়, লব ছোট, অর্থাৎ যে ভগ্নাংশের লব লেস দেন হর, সেই ভগ্নাংশগুলোকে বলবো আমরা কি? প্রকৃত ভগ্নাংশ। বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? এর পরের প্রশ্ন, গুণ কাকে বলে? দেখো, আমরা সকলেই ছোটবেলা থেকেই গুণ শিখে আসছি। তাহলে গুণ কাকে বলে প্রশ্ন করেছে। তাহলে গুণ হলো, তোমরা সবাই জানো যে গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ যোগ, আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো, আমরা যদি 2 যোগ 2 যোগ 2 যোগ 2, এখানে দেখো কয়টা? 4টা 2 যোগ করলে কত আসবে? 8 আসবে। কিন্তু আমরা যদি এটা করি, এই 2কে, যেহেতু এখানে কয়টা 2 আছে? 1, 2, 3, 4, গুণে দেখলাম 4টি 2। তাহলে আমি যদি 4 দিয়ে গুণ করি তাহলে দেখো 8 আসবে। একইভাবে আরো উদাহরণ দিয়ে তোমরা বলতে পারো। তাহলে আমরা বলতে পারি গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ। এর পরের প্রশ্ন দেখো, গসাগু এর পুরো কথাটি কি? গসাগু এর পুরো কথাটি কি? এখানে তোমরা আরেকটি প্রশ্ন পড়ে রাখবে, লসাগু এর পুরো কথাটি কি? তোমরা সকলেই লসাগু গসাগু করেছো। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ইন্টারভিউ বোর্ডে করতে পারে। তাহলে গসাগু এর পুরো কথাটি হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তোমরা লিখে রাখবে। গসাগু এর পুরো কথাটি হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবং এখানে তোমরা লসাগুর পুরো নামটাও মনে রাখো, যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা গসাগুকে ইংরেজিতে কি বলি? HCF বা GCD, এটাও আমরা বলতে পারি, মনে রাখবে তোমরা। আর লসাগুকে আমরা বলবো LCM বা লসাগু। এবং এই পুরো নামগুলো তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে। কমেন্ট বক্সে কমেন্ট করে সকলেই HCF, GCD এবং LCM এর পুরো নাম কমেন্টে জানাবে। এর পরের প্রশ্ন, গণিতে শূন্যের শূন্য কে আবিষ্কার করেছেন? গণিতে শূন্য কে আবিষ্কার করেছেন? আমাদের ভারতীয় গণিতজ্ঞ গণিতে শূন্যের আবিষ্কার করেছেন। প্রশ্নটি তোমাদের ধরতে পারে। তাহলে গণিতে শূন্যের আবিষ্কার কে করেছেন? আর্যভট্ট। মহাপুরুষ বরাহ মিহির, ইনিও গণিতে শূন্যের ধারণা
দিয়েছেন। তাহলে যদি প্রশ্নটি তোমাদের করে যে গণিতে শূন্যের আবিষ্কার কে করেছেন, তোমরা সরাসরি উত্তরটা বলবে। এরপর শূন্যের ধারণা আপনি কিভাবে দেবেন, যেহেতু রিলেটেড প্রশ্ন, এই তিনটি প্রশ্ন দেখো রিলেটেড, তোমাকে তো করতেই পারে যে শূন্যের ধারণা আপনি শিশুদের কিভাবে দেবেন। নাহলে দেখো এই শূন্যের ধারণা তোমরা অনেকে অনেকভাবেই দিতে পারো। মনে করো তুমি ক্লাসে আছো, একটি বাচ্চাকে, একটি শিক্ষার্থীকে তুমি তোমার কাছে ডাকলে, একটা শিক্ষার্থীকে বা তিনটি কলম বা বাচ্চাটিকে একটা ঝুড়ি দিলে, এবং ওই ঝুড়িতে কলম দিয়ে, আমি এখানে বলছি না, যেহেতু ঝুড়ি নিয়ে আমি যদি এটা যদি বোর্ডের মাধ্যমে বোঝাই তাহলে আরো ভালো হবে। দেখো ডেমো ক্লাসের মতো করে তুমি বোঝাতে পারো কি, একটা ঝুড়ি নিলে, বাচ্চাদের বললে এই ঝুড়িতে তিনটি বল আছে, কি আছে, বল আছে। এরপর ওই ক্লাসের তিনটি ছাত্রকে ডেকে এনে তুমি কি করলে, এই বল তিনটি তিনজনের হাতে দিয়ে দিলে। তারপরে তুমি যদি ছাত্রদের ক্লাসে যখন তুমি তিনটি বল ছাত্রদের দিয়ে দিলে, তখন তুমি কি করবে, একটা করে এই বল মুছে দেবে এইভাবে। তাহলে যখন তিনটি বল চলে গেল ছাত্রদের হাতে, তখন তুমি ক্লাসের অন্যান্য ছাত্রদের বা ওই ছাত্রদের জিজ্ঞাসা করবে, বলো তো এখন ঝুড়িতে কয়টি বল আছে। তখন বাচ্চারা বলবে যে স্যার বা ম্যাডাম, এই ঝুড়িতে এখন আর একটিও বল নেই। তখন তুমি বলতে পারো, এই যে একটিও বল এখানে নেই, এই যে নেই, এটাই হচ্ছে শূন্য। কারণ দিয়ে তোমার যেটা সুবিধা হবে, তোমার হাতের কাছে যদি টিএলএম কিছু থাকে সেগুলো দিয়েও শূন্যের ধারণা খুব সহজেই তুমি দেওয়ার চেষ্টা করবে। বেশি লেন্থি করবে না, বেশি বড় করবে না, খুব অল্প কয়েকটা সংখ্যাটা, এক কথা নাম্বারটা, যে বল নাও পেন, কয়েকটি সংখ্যায় নেবে, বেশি সংখ্যা নেবে না। কি বুঝতে পারলে? এরপর দেখো বলছে শূন্য কি ধরনের সংখ্যা। আমরা পড়েছি যে শূন্য অখণ্ড সংখ্যা এবং পূর্ণ সংখ্যা। এখন অখণ্ড যদি তুমি নাও বলো, অবশ্যই পূর্ণ সংখ্যা তোমাকে বলতেই হবে উত্তরটি, যে শূন্য হলো পূর্ণ সংখ্যা। শূন্য এমন একটি পূর্ণ সংখ্যা যা ধনাত্মক নয় এবং ঋণাত্মকও নয়, এই কথাটা তোমাকে বলতে হবে। তাহলে ক্লিয়ার হলো? এরপরে দেখো শতকরা। এই শতকরা বিষয়ে তোমরা কিন্তু সকলেই পরিচিত। শতকরা বলতে দেখাও, তাহলে আরো ভালো করে বোঝাতে পারবে যে শতকরা হলো শতকরা। দেখো শতকরার মধ্যেই কিন্তু শতক কথাটি লুকিয়ে আছে। শতক মানে হচ্ছে 100। তাহলে আমরা বলতে পারি যে 100 এর মধ্যে তুমি কত, 100 এর মধ্যে কত, এই যে বিষয়টা আমি বললাম যে 100 এর মধ্যে 20, এই 100 এর মধ্যে 20, এই বিষয়টাকে আমরা বলবো শতকরা। অর্থাৎ শতকরা কিন্তু একটি ভগ্নাংশ, একটি সংখ্যা বা ভগ্নাংশ। আমরা বলতে 100 এর মধ্যে তুমি কত পেলে বা 100 এর মধ্যে কত, এই যে বিষয়টা, এটাই হলো শতকরা। এবং এই শতকরাকে আমরা লিখতে পারি যেমন এই 20/100 বা 100 ভাগের 20 ভাগ। এক কথা আরো ভালো করে যদি বলো যে 100 ভাগের মধ্যে কত ভাগ রয়েছে, সেটাই হলো শতকরা। তাহলে এখানে দেখো 100 ভাগের মধ্যে কত ভাগ রয়েছে, 20 ভাগ। তাহলে এটাকে আমরা প্রকাশ করতেন বা শতাংশ। আর এই যে চিহ্নটা, এটা হচ্ছে শতকরা চিহ্ন। এই শতকরা কথার অর্থ হলো 1/100। কি বললাম? 1/100। বুঝতে পেরেছ? এবার একই রকম ভাবে আমি যদি বলি 10%, এটাকে আমরা কি বলি, পার্সেন্ট, পার্সেন্ট চিহ্ন বা শতকরা। তাহলে 10% বলতে আমরা বুঝবো 10/100। এবার দেখো মনে করো তোমাদের একটি মক টেস্ট নেওয়া হলো 20 নম্বরের মধ্যে। তোমাদের একটি মক টেস্ট নেওয়া হলো 20 নম্বরের মধ্যে। তাহলে মনে করো সুজন 20 নম্বরের পরীক্ষা দিয়ে 10 পেল। এখন যদি তাকে প্রশ্ন করা হয়, সুজন তুমি শতকরা কত নম্বর পেলে, তখন তুমি বলবে কি করবে, দেখো সুজন 20-র মধ্যে পরীক্ষা দিয়ে কত পেয়েছে, 10 পেয়েছে।
তাহলে এটাকে যখন আমরা শতকরাতে কনভার্ট করব, তখন আমি 100 দিয়ে গুণ করব। কি করব? 100 দিয়ে। অর্থাৎ 20-র মধ্যে যদি কত পাবে, তখন এখানে কাটাকাটি করবে। তোমরা তোমরা সবাই জানো 2 দিয়ে 100 কাটো, কত? 50। অর্থাৎ সুজন কি 50% নম্বর পেয়েছে, বা 50% নম্বর পেয়েছে। তাহলে শতকরা বিষয়টি ক্লিয়ার হলো সবার। এর পরের প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অঙ্ক এবং অঙ্ক কোনটি ঠিক এবং কেন? কি বলেছে? অঙ্ক, দেখো উচ্চারণ কিন্তু দুটোই এক, অঙ্ক এবং অঙ্ক, শুধু বানানটা একটু দেখো ভালো করে। অঙ্ক, উময় কয় অঙ্ক, তাই তো? অ 1900 আর ক, অ উ আর ক, অঙ্ক। এই দুটো বানানের ক্ষেত্রে কোনটি ঠিক? ইন্টারভিউ বোর্ডে তোমাকে প্রশ্ন করতে পারে, তাহলে কোনটি ঠিক বলবে। এবার দেখো এই বানানের মধ্যে কি তোমাদের মনে, আমরা জানি যে ক, ট, ত, এই যে বর্ণগুলো আছে, আরো আছে, এই বর্ণগুলির আগে কখনোই 1900 চিহ্নটা বসে না। তাহলে দেখো এই ক এর আগে কি বসেছে? 1900 চিহ্নটা বসেছে। তা এই অঙ্ক বানান এবং এই অঙ্ক বানানের মধ্যে কোনটি ঠিক? যেহেতু ক, ট, ত এদের আগে আমরা 1900 বসাতে পারি না,